আজকের পাঠ ধারকত্ব ও ধারক অধ্যায়ের দ্বিতীয় পর্ব। প্রথমেই পড়াবো ধারক ও তার মূলনীতি প্রসঙ্গে। ধারক হলো একটা ব্যবস্থা যার সাহায্যে কোনো পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করা যায়। কোনো অন্তরিত ও তড়িৎগ্রস্ত পরিবাহীর কাছে একটি ভূসংলগ্ন পরিবাহী এনে অন্তরিত পরিবাহীর ধারকত্ব কৃত্রিমভাবে বৃদ্ধি করার ব্যবস্থাকে ধারক বলে। দেখো জিনিসটা কিভাবে দেখাচ্ছি, এদিকে লক্ষ্য করো। আমি এখানে একটা এ পরিবাহীকে নিয়েছি। আমি ধরলাম এ পরিবাহীকে আমরা একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করেছি। তাহলে তড়িৎ উৎস থেকে আধান এ পরিবাহীতে পরিবাহিত হবে। আমি ধরলাম সম্পূর্ণরূপে আহিত অবস্থায় এর মধ্যে মোট কিউ পরিমাণ আধান এলো। যত আধান আসবে আস্তে আস্তে এ পাতের বিভব বাড়বে। আমি ধরলাম সর্বোচ্চ বিভব হলো ভি। তো আমরা জানি পরিবাহীটা ধারকত্ব যদি সি হয়, তোমরা অলরেডি আগে জানো, তাহলে আধান কিউ সমান সি ইন্টু ভি হবে। আমি এখানে এমন একটা ব্যবস্থা করতে চাইছি যার জন্য এর ধারকত্ব বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? এর কাছে আমরা একটা পরিবাহী পদার্থকে নিয়ে এলাম যেটার মধ্যে কোনো আধান নেই। তো তোমরা আগেই পড়েছো তড়িৎ আবেশ। তড়িৎ আবেশের জন্য এই পরিবাহীর নিকটতম প্রান্তে ঋণাত্মক, মানে যেহেতু এখানে প্লাস আছে তাই অপোজিট আধান মাইনাস, এবং দূরবর্তী প্রান্তে প্লাস আধান আবিষ্ট হবে। এবার দেখো খেয়াল করো, এই মাইনাস আধানের জন্য এ পরিবাহীর বিভব কিছুটা কমে যাবে, আর প্লাস আধানের জন্য এর বিভব কিন্তু কিছুটা বাড়বে। তা দুটোই একসঙ্গে কাজ করছে। যেহেতু মাইনাস আধানটা একটু কাছে অবস্থিত, তাই বিভব কমে যাওয়ার পরিমাণটা একটু বেশি হবে। তাই আলটিমেটলি এ পাতের বিভব কিছুটা কমে যাবে। এ পাতের বিভব যদি কিছুটা কমে যায়, ভি যদি কমে যায়, আর আমরা জানি একই আধানের জন্য ধারকত্ব কি হলো, বেড়ে যাবে। বিভব যদি কমে যায় তাহলে কি হচ্ছে, ধারকত্ব বাড়বে। সে তখন আরও কিছুটা আধান গ্রহণ করার ক্ষমতা রাখবে। ঠিক আছে, তার মানে এখানে ধারকত্ব আমি কিছুটা বাড়িয়ে দিলাম। এবার দেখো আমি এটাকে গ্রাউন্ড করে দিলাম। এবার বিপাতকে আমরা ভূসংলগ্ন করলাম। আমরা জানি ভূসংলগ্ন করলে নিকটবর্তী প্রান্তের আধানটাকে আমরা বদ্ধ আধান বলি, আর দূরবর্তী প্রান্তের আধানকে আমরা মুক্ত আধান বলি। আমরা জানি গ্রাউন্ড করলে, ভূসংলগ্ন করলে বদ্ধ আধানটা মাটিতে চলে যাবে। তার মানে যেটা বিভব বৃদ্ধি করছিল সেটা কিন্তু গ্রাউন্ডেড হয়ে গেছে। তার মানে আর কিন্তু এই বিভব বৃদ্ধি করতে পারবে না। শুধুমাত্র মাইনাস আধানের জন্য এর কিন্তু বিভব হ্রাস ঘটবে। তাহলে ভি যত বেশি কমে যাবে, সি এর পরিমাণ তত বাড়বে। তার ফলে এ পাতের ধারকত্ব কিন্তু আলটিমেটলি অনেকটা বেড়ে যাবে। নেক্সট আসছি, এই যে ধারক আমরা তৈরি করলাম, ধারকের ধারকত্বটা কার কার উপর নির্ভর করে। এক নম্বর, যে দুটো পাত নিয়েছিলাম, তড়িৎগ্রস্ত পাতের যেটা পরীক্ষাধীন পাত, মানে এ পাতটা যেটা ছিল, সেই পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব তত বাড়বে, ক্ষেত্রফল কমলে ধারকত্ব কমবে। পরিবাহী পাত দুটোর মধ্যেকার দূরত্ব যত তোমার বাড়বে তত ধারকত্ব কমে যাবে, আর দূরত্ব যত কমবে ধারকত্ব তত বেশি হবে। আর একটা কি, এই দুটো পরিবাহীর মাঝের যে মাধ্যম আছে, এই মাধ্যমে যদি বায়ু থাকে তাহলে ধারকত্ব যা হবে, আমি যদি অন্য কোনো অন্তরক পদার্থ নেই, মোম, প্যারাফিন, কাগজ ইত্যাদি যে ভর্তি করা হয়, তাহলে ধারকত্ব আগের থেকে অনেক বেড়ে যাবে। নেক্সট কতগুলো জিনিস মনে রাখো। তাহলে ধারকের আধান বলতে আমরা কার আধানকে বুঝবো? দেখো একটা পাতে আছে প্লাস কিউ আধান, আর একটা পাতে কিন্তু আছে মাইনাস কিউ আধান, সম পরিমাণ কিন্তু বিপরীত জাতীয় তড়িৎ। তাহলে মোট আধান কিন্তু শূন্য।
তাই ধারকের আধান বলতে শুধু একটা পাতের আধানকে বোঝায়, মানে মোট আধানকে কিন্তু বোঝায় না, মানে প্লাস কিউ আধানটাকে আমি বোঝাতে পারি। আদর্শ ধারক কাকে বলবো? ধরো কোনো একটা ধারককে আমি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করেছি এবং উচ্চ বিভবে আহিত করলাম। এবার দেখা গেল উৎসকে সরিয়ে নিলেও ধারক যদি নিজে নিজে ডিসচার্জিং না হয়, মানে যদি ও আধানটাকে ধরে রাখতে পারে, তাহলে আমরা তাকে বলবো আদর্শ ধারক। তাহলে মনে রাখবে, যে কোনো ধারককে যখন আমরা কোনো তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করব, তাকে একটা সর্বোচ্চ সীমায় কিন্তু বিভব দেওয়া যায়। ওই সীমার ঊর্ধ্বে উঠলেই কিন্তু তখন ও কিন্তু ডিসচার্জিং হতে শুরু করে, তার মানে আধানটা আস্তে আস্তে ক্ষরণ করে দেয়, তড়িৎ ক্ষরণ ঘটায়। আমি যদি একটা কোনো আহিত পরিবাহী নিই, সেও কিন্তু ধারক হিসাবে কাজ করে। সেক্ষেত্রে ভূসংলগ্ন পরিবাহী হিসাবে কে কাজ করবে? ধরো কোনো ঘরের দেওয়াল বা মেঝে কাছাকাছি যে বস্তুগুলো আছে সেগুলোই কিন্তু ভূসংলগ্ন পরিবাহী হিসাবে কাজ করবে। আধানের চিহ্ন হলো এই রকম, এটা হলো আধানের চিহ্ন। আর যদি পরিবর্তনশীল আধান হয়, যে আধানটাকে আমরা আস্তে আস্তে মানটা পরিবর্তন করতে পারবো, তাহলে এরকম একটা অ্যারো চিহ্ন এর মধ্য দিয়ে দেওয়া হয়। খেয়াল করে দেখো, ব্যাটারির মতোই, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে কীরকম করা থাকে, একটা প্লাসটা থাকে বড় এবং মাইনাস থাকে ছোট। এর ক্ষেত্রেই কিন্তু দুটো প্রান্তই একই দৈর্ঘ্যের হয়। নেক্সট আসছি ধারকের চার্জিং এবং ডিসচার্জিং। একটা ধারককে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। দেখো, ধরো ধারকটা প্রথমে অনাহিত ছিল, তাহলে এখানে প্লাস আধান, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে এই পাত থেকে ইলেকট্রন প্লাসের দিকে প্রবাহিত হবে। যত বেশি ইলেকট্রন প্রবাহিত হবে তত এখানে কী করবে, প্লাসের আধিক্য হবে। আবার দেখো, এখানে ঋণাত্মক আধান, ব্যাটারি ঋণাত্মক প্রান্ত এটা, তাহলে এখান থেকে ইলেকট্রন এই পাতের মধ্যে প্রবাহিত হবে। তাহলে যত সময় যাবে এই পাতের মধ্যে প্লাসের আধিক্য হবে এবং এই পাতের মধ্যে মাইনাসের আধিক্য হবে। তার ফলেই আস্তে আস্তে এই ধারকটা চার্জড হতে থাকবে। এটাকে বলছি আমরা ধারকের চার্জিং। প্রথমে যখন আমরা যুক্ত করেছিলাম ব্যাটারির সঙ্গে, তখন কিন্তু চার্জিংয়ের প্রবাহ অনেক বেশি থাকে। যত সময় যেতে থাকে তত এদের দুজনের মধ্যে বিভব কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। যেহেতু এর মধ্যে প্লাসের পরিমাণ বাড়ছে, এরও প্লাস, এর মধ্যে মাইনাসের পরিমাণ বাড়ছে, এরও মাইনাস, সেই কারণের জন্য বিভব প্রভেদ কমে যাবে এবং আস্তে আস্তে কী হবে, এক সময় চার্জডে ফুল চার্জড হয়ে গেলে তখন আর কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না। সম্পূর্ণরূপে চার্জড হলে চার্জিং প্রবাহটা শূন্য হয়ে যায়। আবার একটা চার্জড তোমার ধারককে যদি আমরা দুই প্রান্তকে কোনো তড়িৎ তার দিয়ে যুক্ত করি, তাহলে দেখা যায় ধনাত্মক প্রান্ত থেকে, ধনাত্মক প্রান্তের হচ্ছে কি বিভব উচ্চ বিভবে, এখানে নিম্ন বিভব আছে, তার ফলে এক্ষেত্রে ইলেকট্রন মাইনাসগুলো এদিক থেকে এই দিকে প্রবাহিত হবে। তার মানে আস্তে আস্তে কী হবে, দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ আস্তে আস্তে কমতে থাকবে এবং ধারকটা ডিসচার্জ হতে থাকবে। প্রথমে ডিসচার্জিং প্রবাহের মান অনেক বেশি থাকবে, যত সময় যাবে প্রবাহ মাত্রা তত কমতে থাকবে। সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেলে তখন কিন্তু প্রবাহ মাত্রা শূন্য হয়ে যাবে। তাহলে ধারকের বিভব বলতে কিন্তু আমরা দুটো, এই যে দুটো পরিবাহী আছে, এই দুটো পরিবাহীর মধ্যে বিভব প্রভেদকে আমরা বুঝবো, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি দেখবে বিভব প্রভেদ বলতে তোমার একটা ধারককে তো গ্রাউন্ড করে রাখি আমরা, যেহেতু গ্রাউন্ড করে রাখি বা ভূসংলগ্ন করে রাখি, তাই ওর বিভব, একজনের বিভব শূন্য হয়ে যায়। তাই যেটা তড়িৎগ্রস্ত অন্তরিত পরিবাহী আছে, সেই পরিবাহীর বিভবটাকেই আমরা ধারকের বিভব বলি। ধারককে আমরা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, রেডিও, টেলিভিশন, টেলিফোন, আরও অনেক সামগ্রীতে আমরা ব্যবহার করি। নেক্সট আসছি পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা অলরেডি তোমরা আগের চ্যাপ্টারে পড়েছ। বৈদ্যুতিক পদার্থ কোনগুলো? যেমন প্যারাফিন, কাঁচ, গন্ধক, অভ্র, এবনাইট, কাগজ, এগুলো সব হচ্ছে পরাবৈদ্যুতিক পদার্থ। ওখানে আমরা একটা ডেফিনেশন করেছি, এখানে আমরা ধারক দিয়ে আর একবার আমরা একটা অন্য ডেফিনেশনে যাব। দেখো, ধরো এটা তো একটা ধারক, এই ব্যবস্থাটা একটা ধারক। এর ভেতরে যদি শূন্যস্থান থাকে তাহলে এর ধারকত্ব যত হবে
শূন্যস্থানের পরিবর্তে কোনো পরাবৈদ্যুতিক পদার্থ রাখলে বা কোনো অন্তরক পদার্থ রাখলে এর ধারকত্ব যত গুণ বৃদ্ধি পাবে তাকে বলবো ওই পরাবিদ্যুতের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ধারকটা যদি শূন্য, মানে এখানে যদি কোনো বায়ুশূন্য স্থান হয় বা কোনো ধরো বায়ুপূর্ণ স্থানও যদি হয়, অ্যাকচুয়ালি শূন্যস্থান হলে সব থেকে ভালো হয়, কিন্তু আমরা শূন্যস্থান তো অ্যাকচুয়ালি পাই না, সেই কারণের জন্য বায়ুপূর্ণ স্থান হলেও হবে। তখন এর যে ধারকত্ব হবে, এখানে যদি আমরা অন্য কোনো ধরো কোনো কাঁচ রেখে দিলাম, এর ধারকত্ব যত হলো, ধারকত্ব আগের তুলনায় যত গুণ বেড়ে গেল, তাকেই বলবো পরাবিদ্যুতের পরাবৈদ্যুতিক ধ্রুবক। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8.5 বলতে কি বোঝো? ধরো কোনো একটা ব্যবস্থায়, ধারকীয় ব্যবস্থায় যদি বায়ু থাকে, মানে ধারকের মধ্যবর্তী স্থানে যদি বায়ু থাকে, তার যতটা ধারকত্ব হবে, যদি ওই মধ্যবর্তী স্থানে যদি আমরা কাঁচ রেখে দিই, তাহলে তার ধারকত্ব 8.5 গুণ বৃদ্ধি পাবে। চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশে, সমান্তরাল পাত ধারক এবং তার ধারকত্ব। অত্যন্ত ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। দুটি সদৃশ পাতকে সমান্তরালভাবে কাছাকাছি রেখে যে ধারক তৈরি করা হয় তাকেই আমরা বলি সমান্তরাল পাত ধারক। তার মানে সমান্তরাল পাত ধারক মানে হলো দুটো পরিবাহী পাতকে কাছাকাছি রেখে, সমান্তরালভাবে কাছাকাছি রেখে দেওয়া হলো। ধারক মানেই হলো একটা পরিবাহী থাকবে, একটা পরিবাহী এবং তড়িৎগ্রস্ত থাকবে, আর একজনকে গ্রাউন্ডেড করা থাকবে, মানে ভূসংলগ্ন করা থাকবে। এখানেও তাই করা হয়েছে। এখানে আমি ধরলাম এ পাতকে +Q আধান দেওয়া হলো, তাহলে তড়িৎ আবেশের জন্য বি পাতের মধ্যে -Q তড়িৎ আবিষ্ট হবে। ধরলাম এ পাতের ক্ষেত্রফল হচ্ছে আলফা, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কত হবে? Q/α। তলমাত্রিক ঘনত্ব মানে হলো একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ। আমি ধরলাম এই দুটো পাতের মাঝে কোনো পরাবৈদ্যুতিক পদার্থ, মানে অন্তরক পদার্থ রাখা আছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো K। যদি পাত দুটির দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বড় হয় এবং ওদের মধ্যবর্তী দূরত্ব যদি কম হয়, তাহলে কিন্তু পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই কারণের জন্য ইকুয়াল ডিস্ট্যান্সে সব আঁকা হয়েছে। তোমরা আগেই পড়েছ, কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তার মান σ/2kε0। তাহলে এখানে যে এ পাতটা আছে, এ পাতের জন্য নিকটবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান হবে σ/2kε0, যার অভিমুখ হবে এ থেকে বি এর দিকে। বি পাতের মধ্যেও কিন্তু মাইনাস তড়িৎ আবিষ্ট হয়েছে, কত? -Q। তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্র E2 σ/2kε0, এরও অভিমুখ হবে এ থেকে বি এর অভিমুখে। তাহলে মধ্যবর্তী অঞ্চলে মোট তড়িৎ ক্ষেত্রের মান হবে σ/2kε0 প্লাস σ/2kε0 অ্যান্ড σ/kε0। তাহলে আমরা দেখলাম এই যে পাত দুটোর মধ্যবর্তী অঞ্চলে একটা সুষম তড়িৎ ক্ষেত্র বিরাজ করছে, সেই তড়িৎ ক্ষেত্রের মান হলো σ/kε0। তাহলে পাত দুটির মধ্যে বিভব প্রভেদ V সমান, আমরা জানি তড়িৎ প্রাবল্য ইন্টু দূরত্ব। এখানে তড়িৎ প্রাবল্য কত পেয়েছি? σ/kε0। দূরত্ব, পাত দুটির মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে V σ/kε0 ইন্টু সমান্তরাল পাত ধারকটির ধারকত্ব C সমান Q/V। Q মানে আমরা জানি সিগমা ইন্টু আলফা। সিগমাটাকে একক ক্ষেত্রফলে আধান, একক ক্ষেত্রফলে আধানকে আমরা যদি ক্ষেত্রফল দিয়ে গুণ করি, তাহলে আমরা মোট আধান Q পাবো।
ডিভাইড বাই ভি মানে কত, সিগমা ডিভাইড বাই কে ইপসাইলন জিরো ইন্টু ডি। তাহলে কত পাচ্ছি, কে ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি। ধরো এন সংখ্যক কোনো পাদ নিয়ে আমরা একটা কোনো সমবায় তৈরি করেছি, মানে এখানে এন সংখ্যক পাদ নিয়ে, এনটা পাদ নিয়ে আমরা এরকম সমান্তরাল পাদ ধারক তৈরি করেছি। খেয়াল করে দেখো, যদি আমরা 3টে পাদ নিই তাহলে দেখো 2টো সমান্তরাল ধারক তৈরি হয়। যদি আমি 10টা নিই তাহলে কিন্তু 9টা হয়। তার মানে এন সংখ্যক নিলে এখানে n-1 সংখ্যক সমান্তরাল পাদ ধারক আছে। তাহলে মোট ধারকত্ব সি সমান n-1 ইন্টু কে ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি। নেক্সট আসছে মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল পাদধারকের ধারকত্ব। ধরো এই যে পাদধারকটা নিয়েছি আমরা, সমান্তরাল পাদধারক, এর মধ্যবর্তী স্থান এক ধরনের অন্তরক পদার্থ নেই। ধরো 2 ধরনের অন্তরক পদার্থ আছে, কিছুটা অংশে আছে K1, কিছুটা অংশে আছে K2। ধরো কিছুটা অংশে মোম রাখা হয়েছে, কিছুটা অংশে রাখা হয়েছে প্যারাফিন জাতীয় পদার্থ। তো সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনটা আমরা করব, এই পাদ দুটোর মধ্যে মোট দূরত্ব ধরলাম কত, ডি। তার মধ্যে K2 আছে টি অংশ জুড়ে, মানে K2 ডিস্টেন্সটা হচ্ছে টি, আর বাকিটা ডি মাইনাস টি অংশে আছে K1। আমরা জানি সমান্তরাল পাদধারকের নিকটবর্তী অঞ্চলে এই যে এই অংশটা আছে K1, তাহলে এই অংশে তড়িৎ ক্ষেত্রের মান হবে সিগমা ডিভাইড বাই K1 ইপসাইলন জিরো, আর এই অংশের তড়িৎ ক্ষেত্রের মান হবে সিগমা ডিভাইড বাই K2 ইপসাইলন জিরো। তাহলে এই দুটো পাতের মধ্যে মোট বিভব প্রভেদ ভি সমান, দুটো অংশে ভাগ করে নাও, এই ডি মাইনাস টি, এখানে টি অংশ যেহেতু আছে তাহলে উপরের অংশটা হলো ডি মাইনাস টি অংশে আছে E1 এবং টি অংশে আছে E2 তড়িৎ প্রাবল্য। তাহলে এই দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ ভি সমান E1 ইন্টু ডি মাইনাস টি প্লাস E2 ইন্টু টি। তাহলে আমরা লিখতে পারি সিগমা ডিভাইড বাই K1 ইপসাইলন জিরো ডি মাইনাস টি প্লাস সিগমা ডিভাইড বাই K2 ইপসাইলন জিরো ইন্টু টি। সিগমা বাই ইপসাইলন জিরোটা কমন নিলে ডি মাইনাস টি বাই K1 প্লাস টি ডিভাইড বাই K2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি সমান কিউ বাই ভি, কিউ মানে সিগমা ইন্টু আলফা, আর ভি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি মাইনাস টি ডিভাইড বাই K1 প্লাস টি ডিভাইড বাই K2। এবার ধরো কিছুটা অংশে বায়ু আছে আর কিছুটা অংশে তোমার ধরো কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে। যে অংশটায় বায়ু আছে সেই জায়গার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান K1 বা K2 যে অংশটাই হোক না কেন সেই জায়গায় 1 বসিয়ে দেব। বাকিটা আমরা K1 বা ধরো আমি ধরে নিলাম যে টি অংশটায় বায়ু আছে আর বাকি অংশটা তোমার কোনো মোম বা প্যারাফিন কিছু রাখা আছে। তাহলে আমাদের এখানে সূত্রটা হয়ে যাবে ডি মাইনাস টি ডিভাইড বাই K1 প্লাস টি ডিভাইড বাই K2-র জায়গায় হবে 1। বায়ু থাকলে সেক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আমরা বসিয়ে দেবো 1। নেক্সট আসছে একটা ছোট্ট ক্যালকুলেশনে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। আমরা দেখলাম তড়িৎ প্রাবল্য ই সমান ভি ডিভাইড বাই ডি, আর কোনো সমান্তরাল পাদধারকের ধারকত্ব সি সমান ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি। যদি এর মধ্যবর্তী স্থান বায়ু হয় তাহলে কে এর মান 1। তাহলে ওই ধারকে সঞ্চিত শক্তি কত হবে? আমরা জানি ধারকে সঞ্চিত শক্তি হাফ অফ সিভি স্কোয়ার, এটা অলরেডি আগে আমরা প্রমাণ করেছি। সি এর মান কত? ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি, আর ভি মানে কত? ই ইন্টু ডি তার হোল স্কোয়ার। তাহলে আমরা মানটা কত পেলাম? হাফ ইন্টু ইপসাইলন জিরো ই স্কোয়ার আলফা ইন্টু ডি। তাহলে যদি বের করতে দেয় একক আয়তনে সঞ্চিত শক্তি কত, তাহলে শক্তিকে আমরা ভি দিয়ে ভাগ করব, মানে আয়তন দিয়ে ভাগ করব। আয়তন মানে কি? ক্ষেত্রফল ইন্টু তোমার দূরত্ব, আলফা ইন্টু ডিকে বলছি আমরা আয়তন। তাহলে আলফা ডি দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হাফ ইন্টু ইপসাইলন জিরো ইন্টু ই স্কোয়ার। এটা হলো একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ। তোমরা দশম শ্রেণীতে রোধের সমবায় করেছিলে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। এখানেও পড়বে পরের অধ্যায়ে, যেটা তোমার প্রবাহী তড়িৎ অধ্যায় আছে সেখানেও করবে। যাই হোক, আমরা এখানে ধারকের সমবায় করব। আমাদের বিভিন্ন কারণের জন্য ধারকের মান কোনো জায়গায় বাড়াতে হয়, কোনো জায়গায় কমাতে হয়। ধরো তোমার কাছে 5 ফ্যারাডের একটা আছে, 10 ফ্যারাডের একটা আছে। তাহলে একটা 5 আছে, একটা 10 আছে, কিন্তু তোমার প্রয়োজন 15 ফ্যারাড দরকার।
তখন ওই দুজনকে সমবায়ে যুক্ত করে আমরা ওর ধারকত্ব বৃদ্ধি করতে পারি। আবার দেখা যায় তোমার কাছে আছে 10 ফ্যারাড এবং 20 ফ্যারাড, কিন্তু তোমার দরকার 5 ফ্যারাড, অর্থাৎ কমাতে হবে। সেক্ষেত্রেও আমরা একটা ধারকের একটা সমবায় ব্যবহার করে আমরা ওর ধারকত্ব কমাতে পারি। এক্ষেত্রে শ্রেণী সমবায়ে ধারকত্ব কমে যাবে এবং সমান্তরাল সমবায়ে ধারকত্ব বাড়বে, যেটা কিন্তু রোধের সঙ্গে সম্পূর্ণ উল্টো। রোধের ক্ষেত্রে এর ঠিক উল্টো ঘটনাটা ছিল। যাই হোক, চলে আসছি শ্রেণী সমবায়ে যদি অনেকগুলো ধারককে যুক্ত করি তাহলে তাদের মোট ধারকত্ব কত হবে বা তুল্য ধারকত্ব কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে আমি 3টে ধারক নিয়েছি, 2 বা ততোধিক নেওয়া যায়। আমি C1 নিয়েছি, C2 নিয়েছি, C3 নিয়েছি। এবার একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলাম। যেহেতু একই লাইনে পরস্পর যুক্ত, তাহলে সবার মধ্যে কিন্তু আধানের পরিমাণ একই হবে। এর একটা পাতে প্লাস কিউ আর একটা পাতে মাইনাস কিউ, এর এখানে প্লাস কিউ, মাইনাস কিউ, প্লাস কিউ এবং মাইনাস কিউ। কিন্তু তিনজনের ধারকত্ব ভিন্ন হওয়ার জন্য তিনজনের বিভব আলাদা হবে। একজনের V1, একজনের V2, একজনের V3। ধরো এই 3টে ধারক একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত আছে, V এর সঙ্গে যুক্ত আছে। তো এখন এই যে তিনজনের মধ্যে বিভব পতন V1, V2, V3, এটা এসেছে কোথা থেকে? এই V এর জন্য। তাহলে V = আমরা লিখতে পারি V1 + V2 + V3। তাহলে আমরা বলতে পারি V1 মানে কত? Q/C1, V2 মানে কত? Q/C2 এবং V3 মানে Q/C3। তাহলে কিউটা কমন নিলে 1/C1 + 1/C2 + 1/C3। এবার তুল্য ধারকত্ব নির্ণয় করতে গেলে এই তিনজনকে পরস্পর যুক্ত করে যে ধারকত্ব হয়েছে, আমি তিনজনকে সরিয়ে দিয়ে একটা ধারক নেব। যদি একই পরিমাণ কাজ করে তখন আমরা বলবো তুল্য ধারক। একই পরিমাণ কাজ করে বলতে মানে এই একটি ধারককে আমরা একটা ওই একই বিভব প্রভেদযুক্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম। যদি এর মধ্যে কিউ পরিমাণ আধান যায় এবং দুই প্রান্তের বিভব পতন যদি মোট বিভব পতন যদি ভি হয়, তাহলে আমরা বলতে পারি আগের 3টে যা ধারকত্ব ছিল এর ধারকত্ব কিন্তু ওর সমতুল্য। এখানে 3টেকে যোগ করে যে ধারকত্ব ছিল সেই ধারকত্বের সঙ্গে এর ধারকত্ব কিন্তু সমতুল্য। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এর ক্ষেত্রে আমরা বলতে পারি V = Q/C। তাহলে Q/C, তাহলে এখানে খেয়াল করো, এখানেও V সমান ছিল Q × 1/C1 + 1/C2 + 1/C3, আর এখানে আছে Q/C। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 1/C = 1/C1 + 1/C2 + 1/C3। এখানে খেয়াল করে দেখো, আমি যে 3টে ধারকত্ব নিয়েছিলাম এই তিনজনের মধ্যে যার ধারকত্ব সব থেকে কম তার থেকেও কম হবে যে তুল্য ধারকত্বের মান। অর্থাৎ এই তিনজনকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, তুল্য ধারকত্বের মান এদের প্রত্যেকের যে ধারকত্ব তার থেকেও কম হবে। শ্রেণী সমবায় মানে হলো একটা ধারকের শেষ প্রান্ত থেকে অন্য ধারক শুরু হবে, মিনিমাম 2টো, সর্বাধিক যত খুশি হতে পারে। নেক্সট আসছি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কোনগুলো? যদি দেখা যায় 2 বা ততোধিক ধারকত্ব যাদের এক প্রান্তগুলো এক বিন্দুতে, অন্য প্রান্তগুলো আর একটা বিন্দুতে যুক্ত, তাহলে সেই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। এক্ষেত্রে আমরা 3টে ধারকত্ব নিয়েছি, একটা C1, C2 আর একটা C3। এই 3টে ধারককে আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। ধরো ব্যাটারি থেকে কিউ পরিমাণ আধান যাচ্ছে, যেহেতু 3টে পথ ভিন্ন, ওখানে যেমন একটা পথই ছিল বলে সব একই পরিমাণ আধান গিয়েছিল, এখানে 3টে পথ ভিন্ন বলে এর মধ্যে Q1, এর মধ্যে Q2, এর মধ্যে Q3 আধান যাবে। কিন্তু যেহেতু তিনজনেরই পয়েন্ট দুটো একই বিন্দুর সঙ্গে যুক্ত, তাই তিনজনেরই কিন্তু বিভব পতন একই হবে। এই তিনজনেরই বিভব পতন হবে কত? V এর সঙ্গে সমান হবে। ও ক্ষেত্রে আধান সমান ছিল, এক্ষেত্রে তিনজনের বিভব প্রভেদটা সমান হবে। তাহলে এক্ষেত্রে Q সমান Q1 + Q2 + Q3। Q মানে কত? C1V + C2V + C3V। তাহলে ভিটা কমন নিলে C1 + C2 + C3।
আবার এই তিনটে ধারককে সরিয়ে দিয়ে আমি এখানে একটা ধারক ব্যবহার করব, যে ধারকটাকে ওই একই বিভব পতনের মানে ভি বিভব পতনে রাখার ফলে এর মধ্যে কিউ পরিমাণ আধান যাচ্ছে, তখন আমরা বলবো এই ধারকটা এই তিনজনের ইকুইভ্যালেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, সি সমান কিউ সমান সি ইন্টু ভি, তাহলে সি সমান কত পাচ্ছি আমরা, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। অর্থাৎ এখানে আমরা যে ধারকত্বগুলো আমরা ব্যবহার করেছি, তুল্য ধারকত্বের মান কিন্তু এদের ইন্ডিভিজুয়াল ধারকত্বের থেকে অনেক বেশি, কারণ তিনজনের যোগফলের সমান হচ্ছে তুল্য ধারকত্ব। তাহলে সমান্তরাল সমবায়ে ধারকত্বের মান বেড়ে যায়, আর শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্বের মান কিন্তু কমে যায়। নেক্সট আসবো আহিত ধারকের সঞ্চিত শক্তি। আমরা অলরেডি আগে আহিত ধারকের স্থিতিশক্তির মান বের করেছি। এর মানটা বেরিয়েছিল হাফ অফ সিভি স্কোয়ার অথবা হাফ অফ কিউ স্কোয়ার বাই সি, বা এটাকেই আমরা হাফ ইন্টু কিউ ইন্টু ভি এই টার্মে লিখতে পারি। তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমরা সি এর মান পেয়েছি কে ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি। তাহলে সমান্তরাল পাত ধারকের স্থিতিশক্তি কত হবে, হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। কিউ এর মান কত, সিগমা ইন্টু আলফা, বসিয়ে দাও এখানে। আর কিউ এর মান হচ্ছে সিগমা স্কোয়ার, কিউ এর মান হচ্ছে সিগমা ইন্টু আলফা, এবং সি এর মান হলো কে ইপসাইলন জিরো আলফা ডিভাইড বাই ডি। তাহলে মান দুটো বসিয়ে দিলে আমরা পাবো হাফ সিগমা স্কোয়ার আলফা স্কোয়ার ডি ডিভাইড বাই কে ইপসাইলন জিরো আলফা। এটাই হলো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তির মান।